ইলেকট্রনিক, প্রিন্ট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আজকে যারা এসেছেন, প্রিয় সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা আগামী নির্বাচন যে ইশতেহার, সেই ইশতেহার আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব। আমাদের এইবারের স্লোগান শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি। জাতীয় সংসদ নির্বাচন 2024 নির্বাচন ইশতেহার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। জাতির এক ঐতিহাসিক প্রয়োজনে মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে 1986 সালের 1 জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সৃষ্টি হয়। দেশ ও জনগণের কল্যাণের লক্ষ্যে জাতীয় পার্টি দেশের সর্বক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে। জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন সময়ে যুগোপযোগী অনেক সংস্কার কার্যক্রম সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। 90 প্রেক্ষাপটে পরিবর্তনের পর বিগত 33 বছর দেশের মানুষ ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলির সীমাহীন দুর্নীতি, দলীয়করণ, জনগণের সম্পদে আত্মসাৎ এবং অর্থ পাচার দেখে আসছে, যার ফলে গণতন্ত্রকামী মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দুর্নীতি মুক্ত সমাজ, দলীয় প্রভাব মুক্ত প্রশাসন, সুশাসন ও অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু বাস্তবে বিগত দশকরা তার প্রতিফলন দেখাতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সুশাসন প্রতিষ্ঠার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। গণতন্ত্রকে অর্থবহ করতে হলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। জাতীয় পার্টি 9 বছরের সরকার পরিচালনা সাফল্যের অভিজ্ঞতা নিয়ে আগামীতে সরকারি থাকার দৃঢ় আশা ব্যক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আগামী অর্ধ শতাব্দী সময়কে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অতীত ও বর্তমান কার্যক্রমে বিচার বিশ্লেষণের ভার জনগণের কাছে তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্বাচন ইশতেহার প্রণয়ন করা হল। প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন। দেশের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করা হবে। দেশের বিদ্যমান 8টি বিভাগকে 8টি প্রদেশে উন্নীত করা হবে। 2 স্তর বিশিষ্ট কাঠামো থাকবে। 1, কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার থাকবে 300 আসন বিশিষ্ট জাতীয় সংসদ এবং 2 প্রাদেশিক সরকার। প্রাদেশিক সরকারে থাকবে প্রাদেশিক সাংসদ। প্রতি জেলা কিংবা থানাকে প্রাদেশিক সরকারের একটি আসন হিসাবে বিবেচনা করা হবে। যদিও এটি দেশের প্রশাসনিক ব্যবস্থার একটি আমূল সংস্কারের বিষয়, তথাপিও আমরা মনে করি 5 বছর সময়ের মধ্যে প্রাদেশিক ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা সম্ভব। একটি রূপরেখা আমরা এই বিষয়ে পরে দেশবাসীর সামনে উপস্থাপন করব। ঢাকা শহর থেকে কমপক্ষে 75% সদর দপ্তর প্রাদেশিক রাজধানীতে স্থানান্তর করা হবে। নির্বাচন পদ্ধতির সংস্কার। নির্বাচন পদ্ধতির সংস্কার করে আনুপাতিক ভোটের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনে বিধান করা হবে। নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হবে। সন্ত্রাস, অস্ত্র, কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পদ্ধতির সংস্কার করে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন। উপজেলা আদালত ও পারিবারিক আদালত সহ পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা চালু করা হবে। স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করে এবং নির্বাচিত উপজেলার চেয়ারম্যানদের কাছে উপজেলার ক্ষমতা হস্তান্তর করা হবে। সুশাসনে বাংলাদেশ। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা হবে। সরকারি প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দুর্নীতি নির্মূল করতে দুর্নীতিবাজদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। জনপ্রতিনিধিদের রাষ্ট্রীয় বাজেট তৈরি ও বাস্তবায়নে সংযুক্ত করা হবে। রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে অপচয়, অপব্যবহার বন্ধ করা হবে। গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনকে সরকারি প্রভাব মুক্ত রেখে শক্তিশালী
প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। বাজেট ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ব্যতীত সংবিধানের ৭০ ধারা সংশোধনের মাধ্যমে সকল প্রতিনিধিকে সিদ্ধান্ত গ্রহণের আওতায় এনে সংসদ কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। বিচার বিভাগের স্বাধীনতা এবং মামলার জটের অবসান। প্রশাসন থেকে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে পৃথকীকরণ করার জন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন পূর্বক প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের বিচারকদের সংখ্যা বৃদ্ধি করা হবে। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করা হবে। নিম্ন আদালতের সংখ্যা ও বিচারকের সংখ্যা বাড়ানো হবে। নিম্ন আদালত থেকে শুরু করে সকল পর্যায়ের বিচারকদের জন্য উপযুক্ত বাসস্থান, যানবাহন ও সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। হাইকোর্ট সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বেঞ্চ ক্লার্ক, বেঞ্চ অফিসারদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিচার প্রক্রিয়া ও ব্যবস্থার অনিয়ম, দুর্নীতি, দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থার মূল কারণ উদ্ঘাটন করার জন্য জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে এবং কমিশন গঠিত হওয়ার ৬ মাসের মধ্যে তাদের সুপারিশ প্রদান করবেন ও স্বল্পতম সময়ের মধ্যে উক্ত সুপারিশ বাস্তবায়ন করা হবে। জাতীয় মৌল লক্ষ্যসমূহ অর্জনের লক্ষ্যে সকল আইন বিধিবিধানকে যুগোপযোগী, সময়োপযোগী এবং মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ করা হবে। এই উদ্দেশ্যে দেশের বিজ্ঞ আইনজীবী এবং জুরিস্টদের সমন্বয়ে একটি জাতীয় আইন কমিশন গঠন করা হবে এবং এই কমিশনের সুপারিশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিবর্তনমূলক কালাকানুন বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে। শিক্ষিত ও শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান। জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা ব্যাপক প্রসার ঘটানো হবে। দেশের প্রতিটি গ্রাম ও শহর ওয়ার্ড পর্যায় থেকে বেকার যুবক যুবতীদের তালিকা প্রণয়ন করা হবে। যোগ্যতা অনুসারে বেকারদের কর্মসংস্থান ক্ষেত্র নিরূপণ করা হবে। বিদেশের শ্রম বাজার খুঁজে বের করা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান কাজ হবে শ্রম বাজারের অনুসন্ধান করা। প্রত্যেক উপজেলায় কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর স্থাপন করা হবে। প্রত্যেক উপজেলায় বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। সেখান থেকে যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। কৃষি সম্প্রসারণে কৃষি শ্রমিকদের তালিকা প্রণয়ন করে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ দানের ব্যবস্থা নেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সরকারিভাবে তাদের মাসিক ভাতা প্রদান করা হবে। স্বাস্থ্য সেবা সম্প্রসারণ। আগামী ৫ বছরের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১% নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা সামনে রেখে জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সক্রিয় অংশগ্রহণের ব্যাপারে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজনীয় সামাজিক অভিযান পরিচালনা করা হবে। উন্নত স্বাস্থ্য ব্যবস্থার চাবিকাঠি হচ্ছে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা। এই লক্ষ্য সামনে রেখে জাতীয় পার্টি জনগণকে স্বাস্থ্য সচেতন করার ব্যাপক কর্মসূচি প্রণয়ন করবে। সময় উপযোগী জাতীয় স্বাস্থ্য নীতিও প্রণয়ন করা হবে। মা ও শিশু স্বাস্থ্য সেবার পাশাপাশি পরিবার পরিকল্পনামূলক সেবার জোরদার করা হবে। জেলা পর্যায়ে হাসপাতালগুলিকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। প্রত্যেকটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স চালু করা হবে। শিক্ষা পদ্ধতি সংশোধন। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে ঢেলে সাজানো হবে। সার্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচি সফল করে তোলার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে এবং নারী শিক্ষা বিস্তারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ শিক্ষা চাইতে কর্মমুখী বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া এবং উচ্চতর শিক্ষাক্ষেত্রে একটি বাস্তবমুখী পরিকল্পিত কর্মসূচি প্রণয়ন করা হবে। শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করা এবং ধর্মীয় শিক্ষার সাথে বিজ্ঞান শিক্ষার সমন্বয় সাধনের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। নিরক্ষর নাগরিকদের শিক্ষিত করে তোলার বিশেষ কর্মসূচির ব্যবস্থা করা হবে। মেয়েদের শিক্ষা স্নাতক পর্যায়ে অবৈতনিক করার ব্যবস্থা করা হবে। মাদ্রাসা শিক্ষায় দাখিল, আলিম, ফাজিল, কামেল, পাশের মান এসএসসি, এইচএসসি, বিএ এবং এমএ সম পর্যায়ে নিয়ে আসা হবে। শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। নিরক্ষরতা দূরীকরণ এবং ২০৩০ সালের মধ্যে শিক্ষার হার ৮০% উন্নীত করা হবে। কালি, কাগজ, কলম সহ শিক্ষা উপকরণের দাম কমানো হবে। আবাসিক হল, ছাত্রাবাসগুলিতে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানো হবে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হবে। এতিম, অবহেলিত এবং পথের ধারে
শিশুদের জন্য পথকলি ট্রাস্ট পুনর্বহাল করা হবে এবং এই কার্যক্রম উপজেলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ইসলামী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ। জাতীয় পার্টি কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধকে আরো সুসংগঠিত করার জন্য সরকারকে পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি ইসলামিক কমিশন গঠন করা হবে। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে সমুন্নত রাখা হবে। বাংলাদেশের ধর্মীয় সম্প্রসারণ ও ভৌতত্ত্ব ভাবমূর্তি বজায় রাখা হবে। বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে 10 লক্ষ লোকের স্থান শৃঙ্খলার জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় অনুসারীদের চাহিদা অনুযায়ী মন্দির, মঠ, তীর্থস্থান নির্মাণ এবং সংস্কারে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন ও মাদক বিস্তার রোধে কঠোর ব্যবস্থা। সকল প্রকার অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস ও বিশৃঙ্খল বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা অবলম্বন করা হবে। সকল বেআইনি অস্ত্র উদ্ধার করা হবে। দেশে বেআইনি অস্ত্র প্রস্তুত, অনুপ্রবেশ, লেনদেন, কেনাবেচা, কঠোর অস্ত্র দমন করা হবে। মাদকের ব্যবহার, মাদক বহন এবং মাদক ব্যবস্থার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তামাক ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়া হবে। সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, ভূমি সংস্কারকে প্রসারিত ও পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা, ধান, চাল, পাট, আখ, চা, তামাক, আলু সহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, সামুদ্রিক মৎস্য সম্পদ সদ্ব্যবহারের লক্ষ্যে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা করা, সকল পতিত ও অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা, দেশের হাঁস মুরগি খামার প্রতিষ্ঠা, পরিকল্পিত মৎস্য চাষের ব্যাপক ঋণ সহজলভ্যতা করা হবে। গবাদি পশু খামার তথা দুগ্ধ খামার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাম এলাকায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি জোরদার করা হবে। চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্ব মূল্য কমানো হবে। বাজার ভোগ্য পণ্যের দাম স্থির রাখা হবে এবং বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। কৃষিভিত্তিক শিল্প নগরী গড়ে তোলা হবে। খাদ্য নিরাপত্তা। ভেজাল খাদ্য কিংবা খাদ্যের বিষাক্ত পদার্থ মেশানোর বিরুদ্ধে বিদ্যমান আইন সংশোধন করে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান করা হবে। কৃষি আধুনিকায়ন, কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ, জুন ও কৃষি বান্ধব বাজার নিশ্চিত করা হবে। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরিকল্পিত নগরায়ন রোধে কৃষি জমি সংরক্ষণ করা হবে। নদী সংরক্ষণ ও ভাঙ্গন রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখা হবে। গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি স্থিতিশীল রাখা হবে। সারা দেশের পর্যায়ক্রমিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। লোডশেডিং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হবে। শিল্প অর্থনৈতিক অগ্রগতি সাধন। ব্যাপক নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে। সারা দেশের ব্যাপক শিল্পায়ন, রপ্তানিমুখী শিল্পের ব্যাপক বিকাশ সাধন করার পদক্ষেপ নেওয়া হবে। প্রতিযোগিতামূলক ভিত্তিতে বাংলাদেশের পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে স্থানীয় শিল্প পণ্যের উৎপাদন ব্যয় কমাতে কাঁচামালের উপর শুল্ক হার যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হবে। শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগ নীতির পুনর্বিন্যাস ও সহজ শর্তে অল্প সময়ে ব্যাংক ঋণ নিশ্চিত করা হবে। চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য নীতি অবলম্বনের মাধ্যমে দুদেশের বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখা হবে। জাতীয় পুঁজির বিকাশ ও শিল্পায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমানে প্রচলিত অবাধ আমদানি নীতির পুনর্বিন্যাস ও পুনর্মূল্যায়ন করা হবে। মুদ্রানীতি প্রণয়ন করা হবে। শিশু শ্রম বন্ধ করা হবে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা হবে। পররাষ্ট্রনীতিতে সকলের সাথে বন্ধুত্ব, সকলের প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি বৈরিতা নয়, এই নীতি হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি। মতজানু নীতি নয়, সমঝোতাপূর্ণ কূটনৈতিক দক্ষতা হবে জাতীয় পার্টির লক্ষ্য। নারী সমাজের কল্যাণ সাধন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। শিল্প সংস্কৃতিতে নারী সমাজ আজও পশ্চাৎপদ এবং তারা অনেক ক্ষেত্রে অবহেলিত, নিগৃহীত। কিছু ভাগ্যবতীদের বাদ দিলে নারী সমাজের অনেকাংশে শিক্ষা থেকে বঞ্চিত, অর্থনৈতিক দিক দিয়ে পরনির্ভর এবং সামাজিক দিক দিয়ে উপেক্ষিত। দেশের উৎপাদন প্রয়াসে জনগোষ্ঠীর অধিকাংশের তেমন সুযোগ আজও অনুপস্থিত। নারী সমাজকে অর্থনৈতিক ও সামাজিক ভাবে মুক্ত বিকশিত করার লক্ষ্যে জাতীয় পার্টি কর্মসূচি হবে। 1. নারী শিক্ষা প্রসারের জন্য রাষ্ট্রীয়ভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ।
রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমান মর্যাদা এবং অধিকারের স্বীকৃতি প্রতিষ্ঠা করা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সরকারের চাকরির ক্ষেত্রে নারী সমাজের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা, পেশাজীবী মহিলাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, নারী নির্যাতন রোধে কঠোর আইন প্রণয়ন এবং তা প্রয়োগ করা, সকল উন্নয়ন কর্মকাণ্ডে কর্মসংস্থান ও প্রশিক্ষণের বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তৃতীয় লিঙ্গকে মূল ধারার অন্তর্ভুক্ত করা হবে। জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। শহর ও গ্রামের বর্জ্য ব্যবস্থা আমূল পরিবর্তন আনা হবে। বায়ু দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, কলকারখানায় যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করে সবুজ বনায়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। আঞ্চলিক সহযোগী প্রতিবেশী দেশ নেপাল, ভারত, ভুটান সময়ের সাথে নবায়নযোগ্য বিদ্যুৎ বিনিময় চুক্তি করা, সনাতন ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে পরিবেশ বান্ধব ইট তৈরি করে বাধ্যতামূলক করা হবে। সমগ্র দেশের জীব বৈচিত্র্য সংরক্ষণ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্লাস্টিক ও পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পণ্যের প্রচলন করা হবে। সমুদ্র ও নদীর সম্পদের সংরক্ষণ করা, আর্থিক প্রতিষ্ঠান, মুদ্রানীতি ও রাজস্ব নীতির সংস্কার, গুচ্ছগ্রাম প্রতিকূলের ট্রাস্টের পুনঃপ্রতিষ্ঠা করা, রেশনিং ব্যবস্থা চালু করা, যোগাযোগ ব্যবস্থার সংস্কার, ট্রাফিক ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়ন, অভ্যন্তরীণ বৈদেশিক যোগাযোগ ব্যবস্থার মাস্টার প্ল্যান প্রণয়ন করা, রেল পরিবহনের ব্যবহার বৃদ্ধি কল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। পৌর এলাকায় ফুটপাত দখলমুক্ত করা, অভিবাসনের ক্ষেত্রে সুস্পষ্ট ব্যবস্থা প্রণয়ন করা, অভিবাসন খরচ ও জটিলতা কমিয়ে দেশের জনগণকে অভিবাসনে আকৃষ্ট করা, প্রশিক্ষিত অভিবাসী গড়ে তুলতে ভাষা শিক্ষার উপর গুরুত্ব প্রদান করা, নারী অভিবাসীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা, আধুনিক দাসত্ব বন্ধে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা, অভিবাসী ও তার পরিবারের কল্যাণে জাতীয় বাজেটের একাংশ বরাদ্দ নিশ্চিত করা, অভিবাসীদের আইনি অধিকার নিশ্চিত করতে দূতাবাসগুলিতে আইনি সাপোর্ট সেল, পর্যাপ্ত দুভাষী ও প্যানেল আইনজীবী নিয়োগ করা। উপসংহার, দেশ এখন এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। গোটা বিশ্ব এখন নতুন শতাব্দীতে পদার্পণ করছে। এই সময় বিশ্বের দেশসমূহ নতুন তথ্য প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আর পিছিয়ে পড়ে থাকার অবকাশ নেই, এগিয়ে যাওয়ার সময়। জাতীয় পার্টির যুগের সাথে তাল মিলিয়ে সময়োপযোগী পদক্ষেপের দেশ ও জনগণের কল্যাণে গতি থাকতে চায়। জাতীয় পার্টি 9 বছরের শাসনে দেশের কল্যাণ জনগণের প্রত্যাশা পূরণে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। আজ সেই কারণে জনসাধারণের রাজনৈতিক, সামাজিক, সামগ্রিক জীবনে সেই সময়ের স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে পরিগণিত হয়েছে। জাতীয় পার্টি এখন সুখী, সমৃদ্ধ এবং আধুনিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি দেশের মানুষের আকাঙ্ক্ষা, আশা ও তাদের চাহিদা পূরণে সফল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আপনার মত হইল আমরা, আপনি বলেছেন সাবলক হয়েছে কিনা, আমরা এইবার ক্ষমতাসীন দলের চেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছি এবং বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের যে আসন যে প্রার্থী আছে আওয়ামী লীগের তার চেয়ে কিছু কম আছে। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ কিছু আসনে ছাড় দিয়েছে। কেন ছাড় দিয়েছে এই প্রশ্ন উত্তরটা তারা দিবেন। আমরা তো কোন আসনে ছাড় দেই নাই। আমরা তো প্রত্যেক আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছি। আওয়ামী লীগ কেন ছাড় দিয়েছে সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন, উত্তর তারা দিবে। আমরা তো বলেছি যে আমরা প্রত্যেকটা আসনে নির্বাচন করতে চাই এবং করছি, করে যাচ্ছি। আর যেটা বললেন গত 5 বছরে আমরা শুধুই পার্লামেন্টের অপোজিশন হিসেবে আছি, কোন কার্যক্রম করেছি কিনা। আমার মনে হয় যে আমি এটুকু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, পার্লামেন্টের বিরোধী হিসেবে যে ভূমিকা থাকার কথা, গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান এবং আমি মুজিবুল হক মহাসচিব, দেশের মানুষের পক্ষে এমন কোন কথা নাই যেটা জোর গলায় পার্লামেন্টে বলি নাই। সরকারের বিভিন্ন দুর্নীতি এবং দুর্বলতাগুলি পার্লামেন্টে তুলে ধরি নাই, এই অপবাদ নিশ্চয়ই আপনারা দিতে পারবেন না। এবং আমার সাক্ষী হল পার্লামেন্টের প্রসিডিংস। পার্লামেন্টের অপোজিশন হিসেবে আমি মনে করি
পার্লামেন্টের রাজনীতি যেহেতু আপনারাও বলেন এবং এই পার্লামেন্টারি রাজনীতির সংজ্ঞায় বলা হয় জাতীয় সংসদ হল জাতির সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। তাই সেই মূল কেন্দ্রবিন্দুতে আমাদের দলের পক্ষ থেকে অপোজিশন হিসাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে সাধ্য মতো বক্তব্য রাখা, সরকারের বিভিন্ন বিলের সংশোধনী আনা, সরকারের স্বার্থের পক্ষে কথা বলার এবং সরকারের বিভিন্ন অপকর্মের সোচ্চার কণ্ঠে কথা বলেছি, অবদান রাখার চেষ্টা করেছি। এর বাইরে আমরা যেটা আপনি মিন করছেন মাঠে আমরা সংগঠন করবার জন্য কাজ করেছি। রাস্তাঘাটে বন্ধ করে সভা সমাবেশ করি নাই, হরতাল করি নাই। আমরা হরতালের পক্ষে না। আমি নিজেই এজ এ মেম্বার পার্লামেন্ট 2009 পার্লামেন্টে হরতালের সম্পর্কে একটা বিল এনেছিলাম, জনস্বার্থ রক্ষা আইন। সেই বিলটা প্রয়োজনে আপনারা দেখবেন সেই বিলটা কি আছে, যে হরতাল কখন, কারণ হরতাল তো আসলে কোন রাজনৈতিক বা কোন আইনের মধ্যে হরতাল সম্পর্কে কোনো কথা নাই। হরতাল একটা রাজনৈতিক কালচার, গণতান্ত্রিক কালচার। আমরা রাস্তা মানুষের যে অধিকার দিয়েছে রাস্তা রেস্ট্রেন করার, রেস্ট্রেন আমরা করি না। মানুষের চলাচলের পথে আমরা বাধা দিই না, গাড়ি ভাঙচুর করি না। সেই শিক্ষা আমাদেরকে এসব দেন না। আমরা একটি গণতান্ত্রিক বিরোধী দল, একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গণতান্ত্রিক কালচারের মধ্যে সহনশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেছি। আর যেটা বললেন নির্বাচন আসলে কেন আমাদের সাথে সমঝোতা করতে চায়, নিশ্চয়ই আমাদের জনগণের কাছে একটা ন্যূনতম চাহিদা আছে, একটা ন্যূনতম ডিমান্ড আছে, যার ফলে বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দল, শুধুমাত্র আওয়ামী লীগ না, আরো যারা বড় বড় রাজনৈতিক দল তারাও কিন্তু তাদের সাথে থাকার জন্য আমাদেরকে বিভিন্ন সময় বলে থাকেন। ডেফিনেটলি আমাদের একটা রাজনৈতিক ভিত্তি আছে, আমাদের একটা আদর্শ আছে। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশে 9 বছর একটি সুশাসন দিয়েছিলেন, একটি ভালো রাষ্ট্রীয় ব্যবস্থা করেছিলেন, একটি সংস্কারমূলক অনেক সংস্কার করেছিলেন, উপজেলা পরিষদের পদ্ধতি প্রবর্তন করেছিলেন। আজকে টেলিভিশনে যে আপনার আজানের খবর আজান দেখানো, আজান দেওয়া সেটা ব্যবস্থা করেছিলেন। নিউজের আগে জাতীয় স্মৃতিসৌধ দেখানো করেছিলেন। আজকে যে ওষুধ আপনারা আমরা বিদেশে রপ্তানি করি, 1983 সালে এরশাদের ওষুধের কারণে এই শিল্পটায় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এক্সপান্ড করে এবং এরশাদ সাহেবের ব্যাক টু ব্যাক কারণে আজকে গার্মেন্টস ফ্যাক্টরি এত এক্সপান্ড করছে। অনেক শুক্রবার ছুটি আজকে যারা আপনার চাকরি করেন 2টি ঈদ বোনাস পান, এটা এরশাদ সাহেবের তিনি ব্যবস্থা করেছিলেন। অনেক সংস্কার করেছিলেন যেগুলো আজকে মানুষ মনে করছে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এরশাদ সাহেব বলে গেছিলেন যে বাংলাদেশে কোন ব্যবস্থায় বর্তমান নির্বাচন পদ্ধতি যা আছে, যে কোনো মানুষই আসুক, যে কোনো সরকারি আসুক, সে তত্ত্বাবধায়ক হোক, কেয়ারটেকার হোক, 100% ফেয়ার নির্বাচন কারো পক্ষে সম্ভব নয়। এর প্রমাণ বিএনপি আওয়ামী লীগ। যখন 96 সালে কেয়ারটেকার নির্বাচন হয়, আওয়ামী লীগ ক্ষমতায় যায়, তখন বিএনপি বলেছিল কেয়ারটেকার নির্বাচনে আন্ডারে 12 নির্বাচন হয় নাই। যখন 2001 সালে নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ বলেছিল 12 নির্বাচন হয় নাই। যখন 2008 সালে ডিসেম্বরে আমরা মহাজোট করে বিপুল ভোটে জয়লাভ করি, তখন বিএনপি বলেছিল নির্বাচন সূক্ষ্ম কারচুপি হয়েছে। তার মানে বিএনপি এবং আওয়ামী লীগ প্রমাণ করেছে কেয়ারটেকার আন্ডারও নির্বাচন সুষ্ঠু হয় না। এরশাদ সাহেব 20 বছর আগে বলে গেছিলেন যে এই দেশে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে একটি পদ্ধতি যেটা নাকি আনুপাতিক হারে প্রপোর্শনেট সিস্টেমের নির্বাচনের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই দেশে নির্বাচন নিয়ে কোন রকম প্রশ্ন আসবে না, কোন দুর্নীতি হবে না। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উত্তরটা ওনারা দিতে পারবেন। আমি তো আমার বললাম, আমি কাউকে ছাড় দিই নাই। আমি তো আমার প্রত্যেকটা নির্বাচনে যেগুলোতে আমরা প্রার্থী দিয়েছি, আমি তো কারো পক্ষে আমার প্রার্থীদের প্রত্যাহার করি না। আমরা তো নির্বাচন করে যাচ্ছি প্রত্যেক আসনে। আর যারা ছাড় দিয়েছেন তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করুন, তারা উত্তর দেবেন। আর আমার দলের নির্বাচন ইশতেহার আমরা যা প্রকাশ করলাম বা যে ইশতেহার দিলাম জাতির সামনে, সেটা জাতির বিবেচনার জন্য, সেটা আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে। অন্য দল ক্ষমতা আসলে যদি আমাদের ইশতেহার বাস্তবায়ন করে, এটা ভালো কথা। তবে ভালো ভালো জিনিসগুলি তো সবারই গ্রহণ করা বা নেওয়া নিতে দোষ নাই। যেমন বিএনপি ক্ষমতা আসার পর এরশাদ সাহেবের একটা ভালো ক্রিয়েশন,
উপজেলা সিস্টেমটা বাতিল করেছিল। উপজেলা কোর্ট, মুন্সিপ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টের সিস্টেম বাতিল করেছিল। আমরা আওয়ামী লীগ এসে মানুষের দাবির প্রেক্ষিতে আবার উপজেলা পরিষদ প্রস্তুত করেছিল। কোন সুযোগ নাই। আমরা তো জোট না, আমরা মহাজোট না, আমরা তো আমাদের দলীয় প্রতীক নির্বাচন করছি। আমরা এককভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছি যদি মানুষ আমাদের সমর্থন করেন। ভাই আপনাদের যে 26 আমি আরো একটা কথা বলি আপনাকে, আওয়ামী লীগের সাথে আমাদের অনেকবার মিটিং হয়েছে, আমি আগে বলেছি, এখনো হবে। নির্বাচনটা অর্থবহ করার জন্য, নির্বাচনটা গ্রহণযোগ্য করার জন্য এবং নির্বাচনে যাতে ভোটাররা আসে সেই পরিস্থিতি পরিবেশ যাতে হয় সেই লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আবারও হবে, বারবারই হবে। সেই আলোচনায় অনেক সময় অনেক কিছু হতে পারে রাজনৈতিক কৌশল হিসেবে, সেই সব কিন্তু আমরা জনসমক্ষে আমরা বলি না, বলার প্রয়োজন মনে করি না। ধন্যবাদ। বলছেন যে আওয়ামী লীগের সাথে যে ছাড়ের যে বিষয়টি সেটা তারাই দিয়েছে, শহর ছাড়া আর বাইরের কোন প্রার্থী আছে কিনা প্লিজ? একটা প্রার্থীও বাইরের নাই, একমাত্র রেজাউল ইসলাম ভূঁইয়া রাত্রে আসছে ব্রাহ্মণবাড়িয়া। আর নন, আপনি বলছেন ঢাকার বাইরে সারা দেশের কোন প্রার্থী এখানে নাই। সবাই এলাকায় আছে, যোগাযোগ আছে, তারা কাজ করতেছে, সবাই মাঠে নামছে, ঢাকার প্রার্থী মাঠে নামছে, তাদেরকে বলছে আজকে আসার জন্য। ধন্যবাদ। এবং সেখানে ইশতেহার কমিটি আমি ছিলাম সভাপতি, আমার সদস্য সচিব ছিল রেজাউল, যার জন্য ব্রাহ্মণবাড়ি থেকে তাকে রাত্রে আসতে বলা। এখন বাংলাদেশে আমরা শুনেন কোন পার্টিকুলার সিট না, আমরা একটা জিনিস আমি আপনাকে বলি যে নির্বাচন এমন একটা জিনিস, এটা চ্যালেঞ্জিং টাইম। এখানে কোন আসনে কোন প্রার্থীকে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুর্বল ভাবে তাহলে সে বুকার সঙ্গে বাস করে। আমার এলাকায়ও যে প্রার্থী আছেন তাদেরকে আমি খুব শক্তিশালী প্রার্থী মনে করি। এবং আপনি 26 আর 30 নাই, জনগণ যদি জনগণের অন্তরে ঢুকতে পারি, তারা যদি আমাকে সমর্থন দেয়, তাহলে আমি তো অনেক সিটি আসতে পারি। আবার জনগণ যদি আমাকে গ্রহণ না করেন তাহলে তো কোনো সিটে আসতে পারবো না। জনগণের ডিপেন্ড করে, জিজ্ঞাসা করেন। আরো ওকে, আমি বলছি, শুধু সামনে আমি এখনো বলছি, আমরা আওয়ামী লীগের প্লিজ, আমরা আওয়ামী লীগের সাথে কোন জোট মহাজোট না। কারণ আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার জানার কথা যে নির্বাচনে জোট মহাজোট করতে গেলে নির্বাচন কমিশনে লিখিত দেওয়া লাগে। কিন্তু আমরা যেহেতু জোট মহাজোট না, সেই জন্য কোন লিখিত দেই নাই। আমি আবারও বলছি, আমরা জোট, আমার বক্তব্য জোট মহাজোট আমরা নাই। জোট মহাজোট করতে গেলে নির্বাচন কমিশন লিখিত দিতে হয়। প্লিজ, যে চিঠির কথা আপনি উল্লেখ করেছেন, সেই চিঠি যিনারা দিয়েছেন ওনারা সেটা উত্তর দিতে পারবেন, এটা আমি উত্তর দিতে পারবো না। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর দরকার নেই। এই, কথা বলেন না।